This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোটকাটা এবার আমরা দেখে নেব 10টা ব্রেকিং নিউজ ব্যাক টু ব্যাক। প্রথম ব্রেকিং, লোকসভায় পাশ হলো 125 দিনের কাজের বিল। গান্ধীজির নাম বাদ নিয়ে হইচই বিরোধীদের। 2009-এর ভোটের আগে গান্ধীজির নাম জুড়েছিল কংগ্রেস। ভোট বৈতরণী পেরোতেই গান্ধীর নাম জোড়া হয়েছিল। বিরোধীদের জবাব দিয়েছে বিজেপি। এবার দেখে নেব দ্বিতীয় ব্রেকিং নিউজ। 31শে ডিসেম্বরে ডেডলাইন ফেল করলো এসএসসি নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গেল 8 মাস পর্যন্ত। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। আরও 8 মাসের অনিশ্চয়তা চাকরিহারা শিক্ষকদের। তৃতীয় ব্রেকিং, কর্মশ্রী প্রকল্পে গান্ধীজির নাম জুড়ে দিলেন মমতা। কর্মশ্রীর নতুন নাম মহাত্মাশ্রী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের ব্রেকিং নিউজ, ফিরহাদ হাকিম সজল ঘোষ বাগযুদ্ধ। মিনি পাকিস্তান মন্তব্যে কথা কাটাকাটি। কোনোদিন মিনি পাকিস্তান বলেননি দাবি করছেন মেয়র। প্রমাণ দিতে পারলে ইস্তফা, চ্যালেঞ্জ ববি। এবার দেখবো আমরা 5 নম্বর ব্রেকিং নিউজ কি রয়েছে। রাজ্যে শিল্প চাই, মানছেনই না মমতা। পশ্চিমবঙ্গে বাণিজ্যের প্রবেশদ্বার দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 6 নম্বর ব্রেকিং, খসড়া তালিকা প্রকাশের 2 দিন পরেও নোটিশ নেই কমিশনের। স্থানীয় ভাষায় অনুবাদ হচ্ছে, কাল থেকে পাঠানো হবে নোটিশ, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নোটিশ পাঠানোর 7 দিন পর শুরু হবে শুনানি। এবার 7 নম্বর ব্রেকিং, এসআইআর এর শুনানির জন্য 2টি নোটিশ ইস্যু হবে। প্রথম যে নোটিশ সেটা দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, আর একটি নোটিশ মানে দ্বিতীয় নোটিশ যেটা সেটা সই করে কাছে রাখবে বিএলও। এবার 8 নম্বর ব্রেকিং নিউজ, খসড়া ভোটার তালিকাতেও বাংলাদেশের নাম রয়েছে। অনুপ্রবেশকারী আবার তৃণমূল যুব নেতা, তার নাম রয়েছে তালিকায়। বাবা মায়ের নামের জায়গায় অন্যান্য লেখায় বিতর্ক। বাবা মা বাংলাদেশে থাকে, শিকার বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনায় শোরগোল পড়ে গেছে। দেখে নি পরের ব্রেকিং নিউজ কি রয়েছে। ভোর রাতে দমকলের কল কবজা চুরি হয়েছে। নিউ টাউনের ঘুনি বস্তিতে আগুন লেগেছে দমকলে। ভোর রাতে হোস পাইপে কোপ চোরের। এবার দেখে নেব 10 নম্বর ব্রেকিং নিউজ। বহরমপুরে আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য এমানুল শেখ সহ 2 অভিযুক্ত। মহিলাকে 3 দিন ঘরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ। পাকিস্তান সমর্থক করে রেখেছিল তিনি এখানেও ছিলেন, তার মন্ত্রিসভায় গিয়েছিলেন। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবে? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। তিনি আজকে চিৎকার করলেন যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন। সেটা আজকে চ্যালেঞ্জ নিলাম। কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন, আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। সেটা হচ্ছে মিনি পাকিস্তান শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। বাংলার রাজনীতিতে আজ নতুন করে ফের উত্তাপ বাড়িয়ে দিল মিনি পাকিস্তান বিতর্ক, তাও কলকাতা কর্পোরেশন ভবনে, অর্থাৎ ছোট লালবাড়িতে মিনি পাকিস্তান বিতর্ক। নতুন করে ফিরে এলো এই বিতর্ক, বহুদিনের বিতর্ক। ফিরহাদ হাকিমকে মিনি পাকিস্তান খোঁচা দিলেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতা। কলকাতা পুরসভার অধিবেশনে তুল কালাম আজ এই নিয়েই। মিনি পাকিস্তান বলেছি, বাইট দেখিয়ে দিন। বাইট টেলিভিশনে যে অডিও ভিজুয়াল
দেখাতে হয়, তাকে বাইট বলা হয় আক্ষরিক অর্থে আমাদের ভাষায়। মিনি পাকিস্তান বলেছি, বাইট দেখা, ইস্তফা দেব, সজলকে পাল্টা চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের। রাজনীতির পুরনো সেই দিনের কথা, 2016 সাল। দেখুন, এই বিতর্কটা নতুন নয়, এটা অনেক দিনের, বাংলায় বহু চর্চিত একটা বিতর্ক। ঠিক সেই সময় 2016 ভোটের মুখে ফিরহাদ সাহেবের বিধানসভা কেন্দ্র নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিল, স্পেশাল রিপোর্ট, পাকিস্তানের বেশ নামী সংবাদপত্র ডন। সেই প্রসঙ্গ আজকে কলকাতা পুরসভার অধিবেশনে খুঁচিয়ে তুলেছিলেন সজল ঘোষ। সেই সময় আজকে কলকাতা পুরসভার অধিবেশন যখন চলছিল, বাঙালি অস্মিতা নিয়ে মেয়র সাহেব তার বক্তব্য পেশ করছিলেন, তখনই সজল ঘোষের মিনি পাকিস্তান খোঁচাতে তুল কালাম কাণ্ড বেঁধে যায় অধিবেশনে। কলকাতা পৌরসভার আলোচনায় তখন বন্দে মাতরম, সেখানে মেয়রের মুখে পাকিস্তান, ফজলুল হকের মন্ত্রিসভা। পাকিস্তান সমর্থক পরে হয়ে গেছিল ফজলুল হক, যিনি এখানেও ছিলেন। তার মন্ত্রিসভায় কে কে ছিলেন? আর তারপরে সজল ঘোষের খোঁচা মিনি পাকিস্তান। মিনি পাকিস্তান বিতর্কে উত্তাপ বাড়ল অধিবেশনে। একদম শোভা পায় না এগুলো। তাছাড়া বড় বাজারের এক কাউন্সিলর মহেশ শর্মা, তিনি যা মন্তব্য করছিলেন পেছন থেকে, সেটা একজন মহিলার প্রতি করা যায় না। আমরা যারা এই চর্চা করি, আমরা সভ্য সমাজ থেকে এসেছি, কেউ অসভ্যতা করবেন না। তাই যেটা বলছি, প্রথমে বললাম, শেষে আবার একই কথা বলি, নতুন সূর্য আবার উঠবে ভারত। মেয়রের মুখে নতুন সূর্য আবার উঠবে, তবে সব ছাপিয়ে রাজনীতির উত্তাপ বাড়ল মিনি পাকিস্তান বিতর্কে। ডন পত্রিকায় আমার কোনো সাক্ষাৎকার হয়নি। ডন পত্রিকায় লিখেছে গল্পের গরু গাছে ওঠে, সেখানে কি লিখেছে জানি না, এবং সেখানে তারা কি লিখেছে আমি উর্দু পড়তেও জানি না, বলতে জানি, পড়তে জানি না। আমি আবারও বলছি, এই কর্পোরেশনের মেয়র তিনি কি করে বলতে পারেন যে অর্ধেক বাংলার মানুষ উর্দুতে কথা বলবেন? তিনি কি করে দাওয়াতে ইসলাম দিয়ে বলতে পারেন? সুতরাং বিজেপি অফিসে পাকিস্তানের পত্রিকা আসে, বাংলায় পাকিস্তানের পত্রিকা আসে না। সুতরাং বিদেশি পত্রিকা, পাকিস্তানের পত্রিকা যখন যার অফিসে আসে, তার সাথে বন্ধুত্ব থাকতে পারে। কিন্তু কেন নাগরিক পরিষেবাকে ব্যতি রেখে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে কলকাতা শহরের একাধিক জায়গায় নাগরিক পরিষেবা ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে, কোথাও রাস্তা ভাঙা, কোথাও জল পাচ্ছে না। যদি কারোর হিজাব টানলে নরকে জায়গা হয়, তাহলে এই কথাটা বলার কারণেও মেয়রের স্বর্গে জায়গা হবে না। তার কারণ হচ্ছে অসভ্য। প্রথমেই আমি বললাম না, ভগবান এদের ক্ষমা করে দাও, এরা কি বলছে নিজেরা জানে না। উনি যেমন বলেছেন ভগবান এদের ক্ষমা করো, ভগবানের নাম নিয়েছেন, খুশি হয়েছে আমরা, কিন্তু আমিও বলছি ভগবান যেন ওনাকেও ক্ষমা করেন যেই কথা বলার জন্য। কলকাতা শহরের পুরো পরিষেবা নয়, আজ কলকাতা পুরসভার অধিবেশনে আলোচ্য ছিল বাঙালি অস্মিতা, বন্দে মাতরম। সেখানেই তাল কেটে গেল এই মিনি বিতর্কে। দেশ জানে, আরে বাঙালি অস্মিতা মেসি বাঙালিকে নিয়ে আজ বাংলাকে নিয়ে কটাক্ষ করছে, এরা বাঙালির অস্মিতা দেখাচ্ছে। বাংলায় এক রাজনীতি ছিল না, এই রাজনীতি থাকবেও না। এরা টেম্পোরারি এসছে, চলে যাবে। না না, আমি যে জায়গায় যাচ্ছিল বিষয়টা, এটা ব্যক্তিগত জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। মেয়র আমাকে বলছেন আমি নাকি চোরেদের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছি।
তাহলে মেয়র নিজেকে চোর বলছেন। এই জিনিসটা হওয়া উচিত না। মিনি থেকে বিতর্ক হয়ে যাচ্ছে মেজর। সবকিছুই এখানে শুরু হয় মিনি দিয়ে, তারপরে হয়ে যায় মেজর। কথাতেই তো বলে মর্নিং শোজ দ্য ডে। আজকে সকালটা বুঝিয়ে দিয়েছিল বাংলার রাজনীতি আজ কোন খাতে বইবে। বুধবার সন্ধ্যের আগুনে পুড়ে খাক নিউ টাউনের ঘুনি বস্তি, কোট আনকোট। অনেকে যেটাকে বাংলাদেশি কলোনি বলছেন, অনেকে আবার রঙ্গ করে বলছেন নিউ টাউনের বুকে একটা মিনি বাংলাদেশ তৈরি হয়ে বসেছিল। সেই অগ্নিকাণ্ড নিয়েই আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এসআইআর এর শুনানি শুরুর আগেই কেন এই অগ্নিকাণ্ড? ইচ্ছাকৃত কারসাজি, আগুন নিয়ে খেলছে তৃণমূল, অভিযোগ বিজেপির অমিত মালব্য। ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ডে এমনই অভিযোগ করছেন অমিত মালব্য। এরিয়াটা একটা মারাত্মক জায়গায়। ইকো পার্ক পেরিয়ে গেলে হনুমান মন্দির ক্রস করার পরে খালপাড়ে রাস্তা ধরে সোজা যদি এগিয়ে যাওয়া যায় তাহলেই দেখা যাচ্ছে যেরকম খালের ধারে প্রচুর বসত গড়ে উঠেছে। অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তো এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, কিন্তু তারা এসআইআর শুরু হবার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন, তাই? হ্যাঁ, তারা বহু আগে চলে গিয়েছে। এই যে এসআইআর শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা বিহারে যখন এসআইআর এর তখনই তারা চলে গেছে। তখনই তারা। নিউ টাউনের বিতর্কিত ঘুনি বস্তি বাংলাদেশি কলোনি হিসেবেই পরিচিত। বুধবার সন্ধ্যের আগুনে সেই ঘুনি বস্তি পুড়ে খাক। আমরা দেখলাম যে এই বাংলাদেশি কলোনির খোঁজ পাওয়া যায় এবং তারপরে হঠাৎ করে এই আগুন, এবং এই আগুন এমন আগুন যেখানে এখানে 500 থেকে 700 ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ি কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তো পুড়ে ছাই হয়ে গেছে, সব ডকুমেন্ট তো সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। এটা কি হবে এবার? কি হবে এখন আমরা কি করে বলবো? এদের তো সব ডকুমেন্ট গুলো সব পুড়ে গেছে, যা কাগজপত্র সব পুড়ে, কিচ্ছু নেই এদের। পুড়ে খাক ঘুনি বস্তি, তাতেই আগুনে ঘি পড়ল রাজনীতির। এসআইআর এর শুনানির আগেই কেন অগ্নিকাণ্ড? প্রশ্ন তুলে সরব বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল পোস্টে লেখেন, খসড়া তালিকায় নাম বাদ পড়ার ঘটনা ধামাচাপা দিতেই অগ্নিকাণ্ড। ভোটার তালিকায় ফের নাম তোলানোর জন্য আগুন লাগিয়েছে তৃণমূল। তাহলে আগুন নিয়ে খেলা রাজনীতির? ছি 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 ছি। গরিব মানুষের বস্তি, একটা নাম থাকতে পারে, বাংলাদেশি বাঙালি বস্তি নাকি নাম ছিল, এবং সেই বস্তিতে কে থাকতে কেউ জানেন, মানে যারা ছিলেন তারা জানি না আমি কার। কিন্তু এগুলো নিয়ে নোংরা রাজনীতি। দমকলের 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু অগ্নিকাণ্ডের টাইমিং নিয়েই প্রশ্নটা উঠছে। সম্পূর্ণ বস্তি ধূলিসাৎ হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। সেখানে অনেকের প্রশ্ন, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে অন্তর্ঘাত রয়েছে? হয় প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য, নয় ওই ফাঁকা জায়গা যেটা আপনারা দেখাচ্ছিলেন এতদিন ধরে বারে বারে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, সেটা যাতে আর না দেখাতে পারেন তার জন্য ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো। নোংরা রাজনীতি। একটা অ্যাক্সিডেন্ট, একটা এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট, একটা লোক রক্তাক্ত হবে, আমি তার পরিচয় দেখতে যাব সে রোহিঙ্গা না সে বাংলাদেশি না সে হিন্দু না মুসলমান দেখতে যাব? তাকে মানুষটাকে দৌড়ে নিয়ে আগে পিজি হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু প্রশ্ন করি, চোখে দেখতে পারবো না, স্ক্রিনে তো দেখতে পাবো, সেটাকে করতে গেলে লুকোবে। একেই তো আগুন লেগেছে, অতগুলো ওই বস্তিতে যেগুলো ঘর সব পুড়ে গেছে, তার উপর আবার আরেক কাণ্ড। চোর ভোর রাত্রে চুরি করে নিয়ে গেছে কি জানেন? নিউ টাউনের ঘুনি বস্তিতে আগুন লেগেছে দমকলেই। একটু হেয়ালি করে বলছি, ভোর রাতে দমকলের কলকবজা কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে। ভোর রাতে হোস পাইপে কোপ বসিয়েছে চোর, এবং ওই যে পিতলের কাপপ্লেটগুলো থাকে যেগুলো দিয়ে জোড়া থাকে হোস পাইপ, যেগুলো কলের সঙ্গে জোড়া থাকে, জল বেরোয় অত্যন্ত ফোর্সে, সেই জিনিসপত্র কলকবজা ভোর রাত্রিবেলায় চুরি করে নিয়ে গেছে চোর। পুলিশ তদন্ত শুরু করেছে, দমকল এইটা নিয়ে অভিযোগ দায়ের করেছে অফিসিয়ালি। কি কাণ্ড বাবু! মিনি থেকে মেজর বিতর্ক এবার রাজনীতির নজরে। গুলশন কলোনি অনেকদিন ধরেই আছে, আবার নতুন করে নজরে। কেন বলছি? বিজেপি কবে থেকেই আঙুল তুলছে এই গুলশন কলোনির দিকে, বলছে বাংলাদেশিদের মানে অবৈধ বাংলাদেশিদের লুকিয়ে থাকার আখড়া এটা, এবং অপরাধীদের জায়গা গুলশন কলোনি।
সেখানে বাসিন্দা প্রায় 2 লাখ আর ভোটার মোটে অর্থাৎ মেরে কেটে 3060। এসআইআর এর প্রাথমিক পর্বে নাম বাদ মাত্র 548 জনের, 548। তাহলে রহস্য ঘেরা সেই কলোনিতে যাদের নাম নেই তারা কারা? তারা গেলেনই বা কোথায়? কোথায় গেলেন তারা? তপসিয়া, মেদিবাগান, ওইখানকার লোক এখানে থাকছে, কিন্তু ভোটার কার্ড এখনো ট্রান্সফার করিনি এখানে। এসআইআর প্রক্রিয়া সম্পাদন হয়েছে, কিন্তু দেখা গেল মাত্র 3060 জন ভোটার রয়েছে এই গুলশান কলোনির 3টি পার্টে, আর তাতে বাদ গিয়েছে মাত্র 548 জনের নাম। পুরো গুলশান কলোনিতে 3 লাখ লোক থাকে, মানে একটা বিধানসভা এরিয়ায় যত লোক থাকে তার থেকে বেশি, তার থেকে প্রায় লাখখানেক বেশি, প্রায় 1.5খানা বিধানসভা হয়ে যায়। কিন্তু সেখানে ভোটার হচ্ছে 3টে বুথের। এবার 3000-এ যদি 300 বা 200 পাওয়া যায় সেটা অস্বাভাবিক নয়, কিন্তু আপনি অঙ্কটা করছেন 3 লাখের ওপর, স্বাভাবিকভাবে তখনই অঙ্কটা ভুল হচ্ছে। 3060 জন ভোটার হলেও প্রায় 1,95,000-এরও বেশি কিছু মানুষ এই গুলশান কলোনিতে বসবাস করে। তারা কারা? তাদের পরিচয় কি? আদৌ কি তারা সঠিক নথি রয়েছে তাদের কাছে? তারা কোথা থেকে এসে বসবাস করছে? এসআইআর প্রক্রিয়ার সময় দেখা গিয়েছিল বিএলওর একাধিক প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে। করে বুঝতে পারেন, আর সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজাবাজার, এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, 2 জায়গা এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে। তাদের নথি কারা খতিয়ে দেখছে এই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। যদিও জোড়াফুল শিবিরের তরফে দাবি করা হয়েছে এই গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা রয়েছে, এই বিষয়ে বারবার বিজেপি তরফে সরব হলেও আদৌ যেখানে বাংলাদেশি বা রোহিঙ্গা কেউ নেই সেটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্যেই প্রমাণিত হয়ে গেল। এই রোহিঙ্গা অনুপ্রবেশ, গুলশান কলোনি, তাতে অনেক লোক, মুসলমান মানেই টেরোরিস্ট, এইসব বুঝিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজির মাথাটা খারাপ করে। নির্বাচন কমিশন কি নিষ্ঠুর! হ্যাঁ, 3 লাখ মানুষ থাকে, তার মধ্যে 2 লাখ মানুষ থাকে, তার মধ্যে মাত্র 3000 ভোটার, তাতেও 500 বাদ দিতে হলো। এগুলো ঠিক হয়নি, এগুলো খুব অন্যায়, এগুলো খুব অন্যায়। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে, সেইটা ওরা বাহানা করছে। একটা গান আছে, পিনে ওয়ালে কো পিনে কা বাহানা চাইয়ে, সেরকম বিজেপির হচ্ছে হারনে ওয়ালে কো হারনে কা বাহানা চাইয়ে। ভোটকাটা আপনাদের বেশ কয়েকদিন ধরেই বলছে এবার কিন্তু বাংলার ভোটে নার্ভ সেন্টার মুর্শিদাবাদ হতে চলেছে। মুর্শিদাবাদের রাজনীতি কিন্তু সত্যি জমজমাট, হেয়ালি করছি না। মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, ওড়িশার রাজধানী, যার প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ। তিনি মুকসুদাবাদ নাম বদলে নিজের নামে রাখেন মুর্শিদাবাদ। আজকের বাংলায় সব থেকে বেশি মুসলিম জনসংখ্যা এই মুর্শিদাবাদ জেলাতেই। ভোটের মুখে মুর্শিদাবাদের রাজনীতিতে টুইস্ট, ভালো টুইস্ট। ভাগীরথীর পারে শাসক দলে ভাঙন, ধাক্কা খেল তৃণমূল। মুর্শিদাবাদে ধাক্কা খেল তৃণমূল। শুধু জেলা পরিষদের সদস্য পদ থেকেই নয়, তৃণমূল ছেড়ে দিলেন শাহনাজ বেগম, দলটাই ছেড়ে দিলেন। কে এই শাহনাজ বেগম? আর 5টা জেলা পরিষদ সদস্যের মতো মোটেই নন তিনি। জেলার রাজনীতিতে বেশ হোমড়া চোমড়া। যখন কংগ্রেসের জেলা পরিষদ ছিল, সেই জেলা পরিষদের নেতৃত্ব দিয়ে আমি ভেঙেছিলাম, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ করেছিলাম। জেলা পরিষদ ভাঙার পরেও আমি সহকারী সভাধিপতি হিসেবে চালিয়েছি, আমি কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ হিসেবে জেলা পরিষদ চালিয়েছি, আমি 9 বছর জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী হিসেবে চালিয়েছি এবং বর্তমানে আমি সাধারণ সদস্য হিসেবেই জেলা পরিষদে আছি। কোনো স্থায়ী সমিতিতেও আমাকে রাখা হয়নি। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলা তৃণমূলের যখন পর্যবেক্ষক ছিলেন, সেই সময় কংগ্রেসের হাত থেকে জেলা পরিষদকে তৃণমূলের হাতে তুলে দেওয়ার অন্যতম কাণ্ডারি ছিলেন, যাকে এক্ষুনি দেখলেন, শাহনাজ বেগম। পর 3 দিন ধরে আমার এলাকায় আমার যারা নির্বাচক মণ্ডলী যারা আমাকে ভোট দেয়, এবং আপনারা জানেন যে আমার এলাকায় আমি কখনো রিগিং করতে দিই না, আমি মানুষের ভোটে জিতি।
স্বাভাবিকভাবে আমি তাদের সঙ্গে টানা বসার পর তারা আমাকে নির্দেশ দিয়েছে, আমরাই আপনাকে ভোট দিয়ে জেলা পরিষদে পাঠিয়েছিলাম, কিন্তু চোর জেলা পরিষদের ভাগিদার হওয়ার জন্য আমরা আপনাকে পাঠাইনি। আমরাই যখন পাঠিয়েছি, আমরাই বলছি চোরের এই জেলা পরিষদ থেকে আপনি রেজিগনেশন দিন। জেলা থেকে রাজ্য প্রত্যেক নেতৃত্বই জানেন যে এই জেলা পরিষদ, মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ একটা জেলা পরিষদ। সর্বোচ্চ স্তরকে যাই, স্তর বাই স্তর সর্বোচ্চ জায়গায় জানিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে যে প্রশ্রয় দিচ্ছে, মানে দুর্নীতি, চুরি, এগুলোকে যাদের আমি জানিয়েছি, যারা দলের হর্তাকর্তা, তারা প্রশ্রয় দিচ্ছে, মদত করছে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই উচিত যে তৃণমূল কংগ্রেসের জন্য ঝাঁপিয়ে পড়া, আমাদের আগামী বিধানসভা নির্বাচনের জন্য। পদ এবং দল ছেড়ে, অর্থাৎ নির্বাচিত পদ এবং দল দুটোই একসঙ্গে ছেড়ে দিয়ে শাহনাজ বেগম বলছেন মুর্শিদাবাদ জেলা পরিষদ চোরেদের জেলা পরিষদ। জেলা পরিষদের বর্তমান সভাধিপতি রুবিয়া সুলতানা বলছেন ভোটের জন্য ঝাঁপিয়ে পড়া উচিত। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু দেখুন অবস্থা, 17ই ডিসেম্বর ইস্তফা দিয়েছেন ডাকাবুকো নেত্রী শাহনাজ বেগম, যার কথা শোনাচ্ছিলাম। তার ঠিক 13 দিন আগে জেলায় মিটিং করে এসেছেন দলনেত্রী, সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট, আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন, তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন চালু হতে দেবেন না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওই আইন কার্যকর করা হয়ে গেছে। মুসলিমদের ক্ষোভ কমাতে এখন ব্যাখ্যা দিয়ে বেড়াতে হচ্ছে তৃণমূলের টপ টু বটম সবাইকে। তার মধ্যে এই সব ঝামেলা। বহরমপুরে তৃণমূলের সভার দিনই সাসপেন্ড করা হয় ভরতপুরের এমএলএ আরেক বিদ্রোহী হুমায়ুন কবিরকে। সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা শুরু করেছেন সরকারি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির, তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। মন্দির হবে, বাহ বাহ, মসজিদ হবে না। একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। ওয়াকফ আইন নিয়ে ভুলবদল মুসলিম মনে ধাক্কা দিয়েছে। তার উপর এই মুসলিমদের ভোটে জিতে সরকারি পয়সায় মন্দিরের প্রচার যদি চোরা স্রোত তৈরি করে ফল্গু ধারার মতো। আবার হুমায়ুনের নতুন দল আছে, আসাদুদ্দিন ওয়েসির মিম আছে, বাম আছে, আছেন অধীর চৌধুরী, আছে কংগ্রেস। তার উপর দুর্নীতির অভিযোগ তুলে এক ডাকাবুকো হোমরা চোমরা নেত্রী জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম দলটাই দিলেন ছেড়ে। এই শাহনাজই কংগ্রেস থেকে ভাঙিয়ে জেলা পরিষদ তৃণমূলকে উপহার দিয়েছিলেন, ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি। পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা সব হারিয়ে গেছে। আর মুর্শিদাবাদের তৃণমূলের সুপ্রা সাপ। আচ্ছা, শাহনাজ বেগম কি তার পুরনো ঘর কংগ্রেসে ফিরবেন, অধীরবাবুর হাত ধরবেন আবার, নাকি হুমায়ুনের নতুন দলে যাবে? এখন আমি তো রাজনীতি করতে করতে এত বড় হয়েছি, ন্যাচারালি কোনো না কোনো রাজনৈতিক সিদ্ধান্ত তো আমি নেবই, বসে নিশ্চয়ই থাকবো না। হুমায়ুন কবিরের সাথে কোনো যোগাযোগ? উনি আমায় ফোন করেছিলেন, ফোনে কি কথা হয়েছে আমি সেটা বলবো না, ফোন করেছিলেন, বাট আমি কোনো ডিসিশন নিইনি। শাহনাজ যে দলেই যান সব দেখে শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আশায় বুক বাঁধছেন। ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন, হিন্দুরা আদিবাসীরা অনেক আগে সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন, মিম, নৌসাদের দিকে ঝুঁকেছে। এখন মমতা ব্যানার্জির মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি,
এর বাইরে কিছু নেই। তারপর তো উপরে একজন ভগবান রয়েছে, প্রভু সব দেখছেন। দেখুন, আমাদের রাজ্যে এখন অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে, আমাদের বিশ্বাসও করতে হচ্ছে, চাই বা না চাই। বাঁকড়া, হাওড়ার বাঁকড়া এক পঞ্চায়েতের প্রধানের দোষটা কোথায় বলুন তো? গতকাল হাওড়ার বাঁকড়া এক পঞ্চায়েতে গ্রাম সভা ছিল, জুগনু ক্লাব প্রাঙ্গণে এলাহি আয়োজন। সেখানে পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়। এই দীর্ঘ 1 বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে সবাই আমাকে সংবর্ধনা দিয়েছেন। এর মধ্যেই এলো একটা মোক্ষম উপহার। আরে করছেন কি মশাই? এ তো বন্দুক। নীল সাদা প্যাকেট থেকে একটা আস্ত বন্দুক বের করে প্রধানকে উপহার দেওয়া হচ্ছে। ওহ, হিলারিয়াস! সবার চোখের সামনে ঘটলো কেসটা। হাসি মুখে প্রধান সেই উপহার নিয়েও নিলেন, সবার মুখে হাসি, বেশ একটা ফিল গুড ফ্যাক্টর। তারপর চাপে পড়লেই বাপ। তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল, যে একটা গান দিয়েছিল, তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না। যাই হোক, আমি তো স্রেফ হাতে নিয়েছি, তা আমার বোঝার মতন সময় আমি পাইনি। এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। বাঁকড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশান হয় কে কী দেয়, তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে, যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না। বললাম না, এখন অসম্ভবকেও বিশ্বাস করতে হবে। প্রধান হাতে নিয়ে পোজ দিলেন, ছবি তুললেন, তিনি বলছেন তিনি নাকি বুঝতেই পারেননি। আবার তৃণমূলের ব্লক সভাপতি কেসটা জানেনই না। চাই দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে, আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই, এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। যদি এরকম কিছু হয়, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়?